হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজধানী সহ সারা দেশ। শাহবাগে চলছে বিক্ষোভ, প্রতিবাদে সমাবেশ হচ্ছে বায়তুল মোকাররমের উত্তর গেটে। ওসমান হাদির মরদেহ আসবে সন্ধ্যায়। মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা কাল, পালিত হবে রাষ্ট্রীয় শোক। মব সন্ত্রাসের শিকার প্রথম আলো ডেইলি স্টার। ৩২ নম্বরে ফের ভাঙচুর, রক্ষা পায়নি ছায়ানত। ২ সম্পাদককে প্রধান উপদেষ্টার ফোন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিঙ্গাপুর থেকে সন্ধ্যায় দেশে আনা হচ্ছে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তার মরদেহ দেশে আনা হবে। স্থানীয় সময় বিকেল ৩টা৫০ সিঙ্গাপুর থেকে ফ্লাইটটি রওনা হবে এবং ঢাকায় পৌঁছবে আনুমানিক সন্ধ্যা ৬টা৫ এর আগে সিঙ্গাপুরের অ্যাঙ্গোইলা মসজিদে তার প্রথম জানাজা হবে এবং কাল শনিবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে হবে দ্বিতীয় জানাজা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাতিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়, পরে সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সর্বচেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান বিন হাদি। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, বিক্ষোভ তো এখনো চলছে, আন্দোলনকারীরা কি বলছে? যে আমার ঠিক বাম পাশে এখানে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা, তারা জুমার নামাজ আদায় করছে একত্রে। এখন মুনাজাত দিচ্ছে শরীফ ওসমান হাদির জন্য। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রার্থনা করছেন আল্লাহ যাতে তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে। একই সাথে ভারত বিরোধী যে ভারতের আধিপত্য বিরোধী যে বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে তারা কথা বলছেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করছেন। বিশেষ করে যে হাদির যে কণ্ঠে এখানেই তারা সে কথা বলতো, আধিপত্য বিরোধী এবং যে স্লোগানগুলো দিত সেগুলোকে তারা পুনর্ব্যক্ত করছেন। আমরা দেখতে পেয়েছি জুমার নামাজের পরপরই এখানে লোকারণ্য হয়ে যাচ্ছে, চারদিক থেকে মিছিল এসে জড়ো হচ্ছে এবং ওসমান হাদির হত্যার প্রতিবাদে বা যারা ওসমান হাদির হত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। ইনকিলাব বাম পাশে যে ইনকিলাব ব্যান্ডটি রয়েছে এখান থেকে ইনকিলাব মঞ্চের সমাবেশ হওয়ার কথা রয়েছে। দুপুর ২:৩০ বাজে তাদের এই সমাবেশ শুরু হবে। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে আসলে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতার পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতারা এখানে জড়ো হয়েছেন। শাহবাগের চারপাশের যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটা সড়ক বন্ধ করে দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা ওসমান হাদির হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন, এখনও তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বিশেষ করে যে কয়েকটি দাবি জানাচ্ছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তারা পদত্যাগের দাবি জানিয়েছে। তারা বলছে যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে ফয়সাল এর আগেই আগস্ট অভ্যুত্থানের পরে সে গ্রেপ্তার হয়েছিল, কিভাবে সে ছাড়া পেয়েছে জেল থেকে, কার ইন্ধনে ছাড়া পেয়েছে, এই বিষয়গুলো তদন্তের দাবি জানাচ্ছে তারা। একই সাথে তারা বলছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা, বিশেষ করে গোয়েন্দা সংস্থাদের ইন্ধন রয়েছে কিনা, না হলে তাকে কেন গ্রেপ্তার করা হয়নি, কিভাবে সে পালিয়েছে, বা যদি না পালিয়ে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, এই প্রশ্নগুলো তারা রাখছেন। একই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে এনসিপিরও জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও জড়ো হওয়ার কথা ছিল, অবস্থান নেওয়ার কথা ছিল, কিন্তু তারা একটা বার্তা দিয়ে জানিয়েছে ফেসবুক পোস্টের মধ্যে নাই দিচ্ছেন যে একটি স্বার্থান্বেষী মহল নাশকতা সৃষ্টি করছে, তারা এখানে চেষ্টা করছে, তার জন্য তারা এখানে তাদের কর্মসূচি স্থগিত করেছে। বিকেল ৪টা বাংলা মোটর। শুভ, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে জানাচ্ছিলেন শুভ মাহফুজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হাদিকে সাহসী জুলাই যোদ্ধা ও প্রকৃত দেশপ্রেমিক বলে আখ্যায়িত করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারের পক্ষ থেকে কাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শাহবাগ অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতরাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের পর আজ সকালেও শাহবাগে রাস্তা আটকে দেয় আন্দোলনকারীরা। এদিকে প্রথম আলো ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে নাগরিক সমাজ। মানবাধিকার কর্মী নূর খান বলেছেন, ক্ষোভের সুযোগ নিয়ে এটি একটি সন্ত্রাসী তৎপরতা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ক্ষোভে ফুঁসছে শাহবাগ। শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাতের পর দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষুব্ধরা শুক্রবার সকালে জড়ো হয় শাহবাগে। শহীদ শরীফ ওসমান হাদির খুনি গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ তারা। আমরা যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাদি ভাইকে গুলি করেছে, আমরা এটা মেনে নিব না, এই স্বাধীন বাংলাদেশে মেনে নিব না। আসিফ নজরুল সহ সকল উপদেষ্টাদের পদত্যাগ চাই। হাদি ভাইকে যেভাবে গুলি করা হয়েছে প্রকাশ্যে, ওই খুনিকে বাংলাদেশে আননা তারপর প্রকাশ্যে গুলি করতে হবে, এটাই আমাদের চাওয়া। হাদি হত্যায় সরকারের ব্যর্থতার অভিযোগ তাদের। আমরা যাদের উপদেষ্টা হিসাবে বসাইছি ওনারা হচ্ছে গিয়ে একটা গণ্ডির বাইরে কাজ করার কোনো সুযোগ নাই। তো এই পর্যায়ে এসে আমাদের মূল দাবি একটাই, আমরা বিপ্লবী সরকার চাই। পাশাপাশি গভর্নেন্স সিস্টেমের যে বিষয়গুলো আছে সেইগুলোরও আমরা সংস্কার চাই। আমার প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি হাদি ভাইকে খুন করেছে সেই ব্যক্তি বিদেশি দুটো অস্ত্র নিয়ে জেলে গেছিল, ধরা পড়ছিল, সেই ব্যক্তি আবার জেল থেকে বেরোলো, কে বের করলো? এদিকে শুক্রবার সকালেও ধানমন্ডি ৩২-এ যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আরেক দফা ভাঙচুর চালায় সেখানে। ভাঙচুরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে ছায়ানটে। অন্যদিকে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভবন দুটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কার্যালয়গুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। অফিস করছেন না কোনো স্টাফ। এ ঘটনায় সচেতন ও নাগরিক মহলে নিন্দা সমালোচনা হয়েছে। আজকে প্রথম আলো ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। সুতরাং আপনারা এখনই প্রতিবাদ করুন, এর বিরুদ্ধে দাঁড়ান। এই স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে বহুবার দাবি করা হয়েছে তার পদত্যাগের, কিন্তু তিনি নির্লজ্জের মতো গদি আঁকড়ে থাকছেন। কিন্তু এই দেশের জনগণের নিরাপত্তা তিনি নিশ্চিত করতে পারছেন না, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারছেন না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারছেন না। এটিকে কোনোভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলতে নারাজ এই মানবাধিকার কর্মী। তারা সংবাদপত্রের কণ্ঠের উপর যে পা চাপা দিয়ে বসছে এটা খুব স্পষ্ট, এবং এটা কোনোভাবেই আন্দোলন বলা যাবে না বা ক্ষোভের বহিঃপ্রকাশও বলা যাবে না। ক্ষোভকে কাজে লাগিয়ে এটি একটি সন্ত্রাসী হামলা। ঘটনাস্থল ঘিরে রেখেছে ক্রাইম সিন। আলামত সংগ্রহের চেষ্টা চলছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বা জুমা সারা দেশে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররমে আছেন সহকর্মী নিয়াজ মাকতুম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিয়াজ, জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা রয়েছে, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। মসজিদের উত্তর গেটে আছি। বায়তুল নামাজ শেষে এখানে বিক্ষোভ কর্মীদের সমাবেশ রয়েছে, সেই সমাবেশটি এখানে শুরু হয়েছে। এখানে বেশ কয়েকটি গ্রুপ মিলে সমাবেশ করছেন এবং তারা এই সমাবেশটি এখানে বেশ কয়েকটি গ্রুপ মিলে সমাবেশ করছেন এবং তারা এই সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবেন। সেই মিছিলটি শাহবাগে গিয়ে মিলিত হবেন এবং এখানে যে কয়েকটি গ্রুপ মিছিল করছেন সব মিছিলগুলোই একসাথে বায়তুল মোকাররমের দিকে রওনা হবে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশটি হচ্ছে। এই সমাবেশের একেবারেই শেষ পর্যায়ে এখন এই সমাবেশ নিয়ে তারা রওনা হবে আপনার শাহবাগ চত্বরের দিকে। আপনারা জানেন যে বাইতুল মুকাররম যে মসজিদে জুমার নামাজ হয়েছে, জুমার নামাজে হাদির জন্য দোয়া কামনা করা হয়েছে এবং এই সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এদের পদত্যাগ দাবি করেছেন। একই সাথে খুনি রাজ্যে ভারতে পলাতক রয়েছে, সেখান থেকে তাদেরকে আনার ব্যাপারে জোর দাবি জানিয়েছেন। তো আপনারা দেখছেন যে এখানে হাদির হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে, এখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে এবং সবার হাতেই বাংলাদেশের যে লাল সবুজের পতাকা রয়েছে সেই পতাকাকে তারা উড়াচ্ছেন। তারা এটিকে বলছেন যে বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদেরকে এক এক করে হত্যাযোগ্য করে তুলছেন দুষ্কৃতিকারীরা। আজকের এই সমাবেশ, এই যে মিছিল চলছে, স্লোগান চলছে, শুধু একটিকে কেন্দ্র করে যে হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং হাদিরকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সাথে সরকারের মধ্যে তারা দাবি জানিয়েছেন। আপনারা জানেন শুক্রবারে হাদিকে গুলি করা হয়েছে এবং এর 19 তারিখে 2 দিন আগে অর্থাৎ সিঙ্গাপুরে তাকে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা শেষে গতকাল রাত 9:30 সাড়ে 9টার দিকে সে মারা যায় এবং জানা গেছে যে আজকে সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশে তার লাশ নিয়ে আসা হবে। আগামীকাল শনিবারে তার যে জানাজা রয়েছে সেটি এখানে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরে তাকে তার পরিবারের সাথে কথা বলে কোথায় দাফন করা হবে সেই বিষয়টি জানানো হবে বলে ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে যে হাদিকে কেন্দ্র করে যদি কোনো কর্মসূচি থাকে তারা এবং এই যে মিছিল, সেই মিছিলটি শুরু হয়েছে বাইতুল মুকাররমের যে গেট, সেই গেট থেকে তারা বের হয়েছে এবং এই মিছিলটি শাহবাগ পর্যন্ত যাবেন এবং শাহবাগের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে গিয়ে এই মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে। এই বাইতুল মুকাররম উত্তরাঞ্চলের যে সড়ক রয়েছে সেই সড়কে শত শত মানুষ। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। বাইতুল মোকাররম থেকে জানাচ্ছিলেন নিয়াজ মাকতুম। দেশের শীর্ষস্থানীয় 2টি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে ফোন আলাপে তিনি কথা বলেন। বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রতিষ্ঠান দুটি ও সংবাদকর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার পাশে আছে বলে আশ্বস্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে। টেলিফোনে আলাপকালেই সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। শীঘ্রই 2 সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানানো হয়। এতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেয়া যায় না। আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুত্বপূর্ণ জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ শরীফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন বলেও স্মরণ করিয়ে দেয়া হয় সরকারের বিবৃতিতে। সাংবাদিকদের ওপর হামলা, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায়ও নিন্দা জানানো হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ও তৎপরবর্তী মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে দায়ী করেছেন। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে তিনি সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের ওপর হামলা সংগঠিত হলো। এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। বলেন, সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। বলেন, প্রায় 1 বছরেরও বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হল জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি। রাজপথে আন্দোলনের পাশাপাশি অন্যায় অনিয়মের সমালোচনা করে অল্প সময় পরিণত হন তরুণ জনপ্রিয় নেতায়। ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি হয়ে ওঠেন প্রতিবাদী কণ্ঠস্বর। বিস্তারিত কিফায়েত শাকিলের রিপোর্টে। তিনি এলেন, ঝলক দেখালেন এবং চলে গেলেন। শরীফ ওসমান বিন হাদি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে যার পরিচিতি মাত্র 15 মাসের, কিন্তু আগুন ঝরা বক্তব্য আর দৃঢ়চেতা মনোভাবের কারণে ক্ষণিকের এই সময়েই তিনি জয় করেছেন কোটি মানুষের মন। মাত্র 32 বছর বয়সী এই যুবক হয়ে উঠেছিলেন বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। ওসমান হাদির আত্মপ্রকাশ হয়েছিল বাংলাদেশের চলমান রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনের মানুষে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা জিইয়ে রাখতে তিনি গড়েছেন ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও কালচারাল ফ্যাসিজমের মোকাবিলায় গড়েছেন ইনকিলাব কালচারাল সেন্টারও। বাংলাদেশের স্বৈরাচারী প্রথার বিলোপ, জুলাই গণহত্যার বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের ব্যানারেই জারি ছিল তার কণ্ঠ। হাদি সমালোচনা করতে ছাড়েননি বিএনপি, জামাত কিংবা প্রভাবশালী দলগুলোরও। প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠা এই তরুণের জন্ম ঝালকাঠি জেলার নলছিটিতে। মাদ্রাসা শিক্ষক বাবার হাত ধরে তার শিক্ষা জীবনের শুরু মাদ্রাসাই। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই হাদি শিক্ষকতা করেছেন সাইফুস কোচিং সেন্টারে। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন তিনি। গেল বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় বসবাসের সুবাদে সেই অঞ্চলেই জড়িয়ে যান আন্দোলনে। 5 আগস্টের পর পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ খুনিদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হন তিনি। সেই থেকেই রাজনীতিতে পরিচিত হয়ে ওঠেন ওসমান হাদি। আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই, আমি তার সাথে জুলুম করতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। ভোটারদের কাছ থেকে তোলা টাকায় জনতার এমপি নির্বাচনের ধারণা ও নিয়মিত সেই টাকার স্বচ্ছ হিসাব প্রকাশ করেও সততার অনন্য নজির হয়েছেন তিনি। দেশের চলমান প্রথার বিপরীতে এসব ব্যতিক্রমী কর্মকাণ্ড হাদিকে যতটা জনপ্রিয় করে তুলেছিল, ততটাই ক্ষোভ বাড়িয়েছে তার শত্রুদের। বিদেশের বিভিন্ন নম্বর থেকে আসতে থাকে হত্যার হুমকি, কিন্তু বিরামহীন হুমকি ন্যূনতম দমাতে পারেনি ওসমান হাদিকে, বরং তিনি দিয়েছেন গুলির সামনে বুক পেতে দেওয়ার ঘোষণা। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। কোনো হুমকিকেই পরোয়া করেননি তিনি, যার পরিণামেই আততায়ীর বুলেটে তার মস্তিষ্ক ভেদ করে। তারপর চলে প্রাণান্তকর এক লড়াই। প্রথমে ঢাকা মেডিকেল, তারপর এভার কেয়ার হয়ে সিঙ্গাপুর। কিন্তু 1 সপ্তাহের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে ওসমান হাদি চলে গেলেন না ফেরার দেশে।
এভাবেই বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম, শহীদ শরীফ ওসমান বিন হাদী। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকায়। তার বাড়িতে ভিড় করেছেন আত্মীয় স্বজন, অনুসারী, বন্ধু ও পাড়া প্রতিবেশীরা। এ সময় উপস্থিত অনেকেই হাদীর সঙ্গে কাটানোর স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। ওসমান হাদীর স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। হাদীকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এদিকে হাদীর এমন মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন প্রতিবেশী ও সহপাঠীরা। জুলাই বিপ্লবের পর ওসমান হাদীর মতো একজন সাহসী ও সক্রিয় নেতাকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।